সেইখানে বাংলাদেশিদের যে অবদান সেই ব্যাপারে প্রশংসার আমি কোনো ঘাটতি দেখিনি, আমি দেখিনি। কিন্তু একটা জায়গায় আমি ঘাটতি দেখেছি, সেটা হচ্ছে ভাবমূর্তির জায়গা। বিশেষ করে এখানকার যে সরকারি পর্যায়ের যে আমার ইন্টারেকশনগুলো হয়েছে সেখানে কিন্তু তারা নানাভাবে বলার চেষ্টা করেছে যে আমাদের ভাবমূর্তির জায়গাটাতে অবশ্যই ঘাটতি আছে। বলেনি যে আমরা অনেক খারাপ আমাদের ভাবমূর্তি, সেই কথাটা কখনো বলেনি, কিন্তু এটা বলেছে যে ভাবমূর্তির জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। তো আমি যদি আজকে অনেক আলোচনা হয়েছে, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি, ইনফ্যাক্ট আসলে নতুন করে আমার বলার কিছু নেই, হয়তো আমি কিছুটা সার সংক্ষেপ আকারে এবং আমার নিজস্ব যে চিন্তা ভাবনা সেই আলোকে আমি আসলে আগের বিষয়গুলোকে আরও একবার একটু বলবো। যে আমি যদি চিন্তা করি বা আমার দৃষ্টিতে যা আজকে এই ভাবমূর্তির সংকটগুলোর কারণ কী, অনেক কারণ আছে, আমি খুব ডিটেলসে যাব না, আমি যেটা মূল কারণগুলো সেগুলো বলতে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। প্রথম যে কারণটা যেটা আমি দেখি সেটা হচ্ছে আমাদের কমিউনিটি অত্যন্ত বিভক্ত একটা কমিউনিটি। আমাদের কমিউনিটির সত্যিকার অর্থেই আমাদের মাঝে যে ব্যক্তিগত বলি, সামাজিক, সাংগঠনিক অথবা ইভেন রাজনৈতিক যে মতভিন্নতা আছে এবং দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমরা আসলে ঠিক ওই জায়গাটাকে সীমাবদ্ধ না রেখে কমিউনিটির মধ্যেও নিয়ে আসি, যার ফলে আমরা আসলে একতাবদ্ধ না। আমার মনে হয় একটু খোলামেলা কথা বলা উচিত। আমি নাম বলছি না, আমাদের পার্শ্ববর্তী একটা দেশের কিন্তু দুবাই এক্সপোতে তাদের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তাদের কমিউনিটি, দুবাইতে তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তারা দুবাই এক্সপোতে একটা বিশাল অনুষ্ঠান করেছে তাদের স্বাধীনতা দিবস। এটা কমপ্লিটলি কমিউনিটি করেছে, সেখানে এমবেসি এবং কনসুলেট ইনভলভ ছিল। এবং আপনারা জেনে খুশি জানবেন যে বা এটা তো অলরেডি নিউজেও আছে যে সেখানে কিন্তু এই দেশের একটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এসছে এবং বেশ উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী কিন্তু সেই কমিউনিটির প্রোগ্রামে এসে সেই প্রোগ্রামকে উদ্বোধন করেছে। আমরা কি আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন করতে পারি যে আমরা কি এরকম কোনো প্রোগ্রাম করতে পারবো? আমরা কেন্দ্রীয় সরকার না, আমরা কি দুবাই সরকারকে নিয়ে, দুবাই সরকারের কোনো মন্ত্রীকে নিয়ে এ ধরনের একটা প্রোগ্রাম করতে পারবো? কিংবা আবুধাবি সরকার কিংবা ফুজাইরা সরকার? তো এই প্রশ্নগুলো আমাদের রাখা দরকার, যে আমরা কেন পাচ্ছি না। যে দেশগুলো করছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা যে আমাদের কাছ থেকে খুব এগিয়ে আছে ব্যাপারটা সেরকম কিন্তু নয়। আইন না জানা অথবা জেনে সেটাকে ভঙ্গ করা, অপরাধ প্রবণতা। এবং কিছুদিন আগে জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশেষ দূত সিদ্দিকী স্যার, উনি এখানকার আবুধাবিতে এখানকার ইমিগ্রেশনের যে প্রধান, তার সাথে দেখা করেছেন এবং সেখানে কিন্তু সেই মিটিংয়ের পরে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দূত কিন্তু এই জিনিসটা অনেকটা এটা পাবলিকলিও বলেছেন যে আসলে অপরাধ প্রবণতার দিক থেকে কিন্তু আমরা সংযুক্ত আরব আমিরাতে যে সকল দেশ অভিবাসী প্রেরণ করে তার মধ্যে আমরা শীর্ষে। আমাদের অপরাধগুলো হয়তো অনেক বড় নয়, কিন্তু দ্য পার্সেন্টেজ বা নাম্বার অফ কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের অবশ্যই দেখার বিষয় আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টা এসছে এখানে মিস্টার সুফি এটার আইনগত বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি আইনগত বাইরে খুব সাধারণভাবে বলি, আমি অন্তত যেটা লক্ষ্য করেছি, এমনকি এখানকার যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও কিন্তু অত্যন্ত ব্যক্তিগত কি বলবো নিষেধাজ্ঞা থেকে শুরু করে সাংগঠনিক পর্যায়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়, মিথ্যা তথ্য প্রচার করা হয় এবং সেটা কিন্তু আমরাই করি, আমরা একে অপরের বিরুদ্ধে করি এবং আমরা ধরে নেই যে আসলে ওগুলো অন্য কেউ দেখছে না, এগুলো বোধহয় আমরা করছি এবং নিজেদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকছে। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা অনেকেই জানেন এই জিনিসগুলো কিন্তু এই দেশের সরকারও দেখে এবং তারা এই জিনিসগুলো কিন্তু ফলো করেন এবং সেটা কিন্তু অনেকাংশে আমাদের ভাবমূর্তির ক্ষেত্রে অবশ্যই অন্তরায় হিসেবে কাজ করে। এবং আমার যখন দু একজন এখানকার দুবাইয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা হয়েছে, তারা কিন্তু আমাকে এই বিষয়টা বলেছে, তোমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেক কিছু দেখি এবং তোমাদের সুযোগ হলে তোমরা তোমাদের কমিউনিটিকে এই বিষয়ে একটু সচেতন করে যে সোশ্যাল মিডিয়ার বিষয়টাতে যাতে আমরা একটু সচেতন থাকি, একটু ব্যক্তিগত বা অন্যান্য যে জায়গায় মিথ্যা তথ্য না ছড়ানো, বিষেধগার না করা একজন আরেকজনের বিরুদ্ধে, সেই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল করি। আরও কিছু কাজ আছে, বেআইনি কর্মকাণ্ড, যেমন জাল সার্টিফিকেট করা খুবই কমন এবং সেখানে অনেক ক্ষেত্রেই আমাদের এখানকার কিছু টাইপিং সেন্টার এগুলোতে জড়িত থাকে। নিষিদ্ধ দ্রব্যাদি বহন করা, সেগুলো যেটা করা হয়, এমনও দেখা গিয়েছে যে আমরা এখানকার শ্রমিকদেরকে হয়তো কোনো কি সামান্য অর্থের বিনিময়ে আমরা নিষিদ্ধ দ্রব্য বহনের ক্ষেত্রে আমরা তাদেরকে ক্যারিয়ার হিসেবে কাজে লাগাই এবং আমরাই লাগাই, সেটা বাংলাদেশ কমিউনিটির কেউ না করবে, আমাদের জনগোষ্ঠীর কেউ না কেউ এই কাজটা করি। তারা কিন্তু প্রচুর সংখ্যক ধরা পড়ছে এয়ারপোর্টগুলোতে এবং সেটাও কিন্তু আমাদের ভাবমূর্তিতে, কারণ এই দেশের সরকার ভাবছে যে
বাংলাদেশিরা কেন এই ধরনের কাজগুলো করছে, যেগুলো এই দেশে মাদক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি এখানে আনা নিষেধ, সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের এই নির্ভর শ্রমিকরা কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করছে। তো প্রশ্ন হবে যে তাহলে এই জায়গাগুলো থেকে উত্তরণের জায়গাটা কোথায়? আসলে যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো তাকালেই কিন্তু আসলে আপনারা উত্তরণের জায়গাটা, আমার মনে হয় সমস্যাগুলোর জাস্ট অপোজিট করে দিলেই কিন্তু আপনারা বলবেন যে উত্তরণের জায়গা। প্রথম জিনিসটা কি ছিল? বিভক্তি। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে যে দূরত্বটা আছে সেগুলোকে একটু বুঝিয়ে নিয়ে আসেন। আপনারা কোনো প্রমাণ যদি পান যে কনসুলেটের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সহযোগিতায় জাল সার্টিফিকেট হয়েছে, আমাদের কাছ থেকে শুধু প্রমাণ দেবে। কিন্তু বর্তমানে আমি যতটুকু জানি আমার কনসুলেট থেকে জাল সার্টিফিকেট জাল হয়ে এবং সেটা অ্যাটেস্টেড হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এই জিনিসটা পুরোপুরি আসলে প্রতিরোধ করতে পারবো না, কারণ অনেক টাইপিং সেন্টার কিন্তু এটার সাথে জড়িত। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক ধরনের একটা সামাজিক সচেতনতা, এবং আমি বলবো সামাজিক আন্দোলন করতে হবে। আপনারা অনেকেই বলেছেন, এখানে দু একজন বলেছেন, আপনারা নিজেরাও জানেন এই কাজগুলো কারা করে। তাহলে আপনাদের কি উচিত নয় সেই সামাজিকভাবে তাদেরকে আমি বলবো প্রতিরোধ করা বা তাদেরকে সচেতন করা, অথবা তাদের কাছ থেকে এক ধরনের দূরত্ব বজায় রাখা। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমি একটু খোলাখুলি কথা বলছি আজকে, আমাদের মিডিয়ার ভাইরা আছেন, ওনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন, বাট আমার এটা মানে কমিউনিটির গেটার সাথে এই কথাগুলো বলা দরকার। আপনারা যদি সামাজিকভাবে এগিয়ে আসেন এবং আপনারা যদি পুরো কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে যদি মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন ওনার কাছে প্রস্তাবনা দেন যে আপনারা এই ধরনের যারা জালিয়াতির কাজ করছে, যারা বেআইনি কাজ করছে, তাদের সাথে আপনারা পুরো কমিউনিটি কনসুলেট বা এমবেসির পিছনে ঐক্যবদ্ধ থাকেন, যে তাদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে আপনারা একদম সম্পূর্ণ একমত, তাহলে সেই অ্যাকশনে কিন্তু আমরা যেতে পারি, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা কমিউনিটির কাছ থেকে আসতে হবে। আর এজেন্ডার বাইরে দুই একটা কথা বলি, যেটা আসলে যদি আলোচনার বিষয় না, যেহেতু কিন্তু খুব জনগুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে, সেটা আমি আমার জায়গা থেকে বলি। সেটা হচ্ছে যে প্রবাসী কার্ডের বিষয়টা বলেছে, আমার মনে হয় প্রস্তাবনাটা ভালো, যে প্রবাসী কার্ডটাকে যদি আসলে বিভিন্ন সার্ভিসের সাথে এটাকে অ্যাটাচ করা যায় কিছু ডিসকাউন্ট বা অন্যান্য ফ্যাসিলিটিস দিয়ে, তো আমার মনে হয় সেটা একটা ভালো প্রস্তাব। আমরা অবশ্যই মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন, তাদের মাধ্যমে আমরা এটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে একটা জিনিস বলি, আমাদের প্রবাসী কার্ড কিন্তু আমরা কনসুলেটে এখন যেটা করেছি, আমরা কিন্তু এখন দুপুর 12টার আগে যদি প্রবাসী কাগজপত্র কেউ জমা দেয় কনসুলেটে প্রবাসী কার্ডে, এটা কিন্তু ওই দিন বেলা 3টার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তাকে আসলে কনসুলেট থেকে দ্বিতীয়বার আসতে হবে না, 12টার মধ্যে এসে কাগজ জমা দিবে, বিকাল 3টার মধ্যে প্রবাসী কার্ড প্রিন্টেড অবস্থায় পেয়ে যাবে। সুতরাং এটা কিন্তু কনসুলেটে আছে, আপনারা এসে পরীক্ষা করে দেখতে পারেন কতটা সত্যতা আছে কিনা। তো সেই জায়গাটা আমি বলছি, প্রবাসী কার্ডের ক্ষেত্রে বলছি। মৃতদেহের ব্যাপারে কিন্তু আমি বলছি সরকার কিন্তু অত্যন্ত এখন সহানুভূতিশীল এই বিষয়টায়, এবং আমি জানি না হয়তো এই তথ্যটা কেন আপনাদের কাছে নেই। কনসুলেট কিন্তু এখন, এবং কনসুলেট নাম শিওর যে আমাদের মাননীয় দূতাবাসও সর্বতোভাবে আমাদের প্রবাসীদের মৃতদেহ প্রেরণের ক্ষেত্রে সর্বতোভাবে সহযোগিতা করছে। আমাদের কাছে গত আমি বলতে পারি গত 10 মাসে আমাদের কাছে বিএমইটি কার্ড আছে এবং আমাদের কাছে মৃতদেহ প্রেরণের আবেদন করেছে, এবং আমরা তাদেরকে কোনো আর্থিক সহযোগিতা দেইনি, এরকম একটা প্রমাণ আমি মনে হয় আপনাদেরকে আমাদেরকে দেখাতে পারবেন না। যদি থাকে আমাকে বলেন যে স্যার এই লোকটার ছিল বিএমইটি কার্ড ছিল, আপনাদের কাছে গিয়েছিল, কিন্তু আপনাদের কাছ থেকে সহযোগিতা পায়নি। আমাদের একটা জটিলতা হয়ে যায়, অনেক সময় বিএমইটি কার্ড থাকে না অনেকে, এবং আমাদের সরকারের নিয়ম হচ্ছে বিএমইটি কার্ড যদি না থাকে, আমরা কিন্তু তাদেরকে আর্থিক সহযোগিতাটা করতে পারি না, তাদেরকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সহযোগিতা করতে পারি, কিন্তু আর্থিক, তবে সেটারও একটা উপায় আছে, সেটা আমাদেরকে মন্ত্রক একটু সময় সাপেক্ষ। কিন্তু আমাদের কাছে কনসুলেটকে অ্যাপ্রোচ করেছে বা দূতাবাসকে অ্যাপ্রোচ করেছে এবং মৃতদেহ প্রেরণের ক্ষেত্রে আমরা সহযোগিতা করি না, এই ধরনের যে কোনো অভিযোগ দয়া করে একটু আমাকে বা আমার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, আমাদের লেবারের এখানে কাউন্সিলর আছেন, তার কাছে যদি জানান আমরা বিষয়টা দেখব। আর ল ফার্মের কথা বলেছেন, আপনারা জেনে খুশি হবেন যে সরকারের কাছে আমরা বাংলাদেশ কনসুলেট থেকে ইতিমধ্যেই আমরা সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি, একদম বিশদ প্রস্তাবনা, যে কিভাবে ল ফার্ম দিয়ে লোকজনকে হেল্প করা যায়, এবং সরকারের কাছে এটা অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে, এবং আমরা খুব আশাবাদী যে হয়তো সামনে বাংলাদেশ কনসুলেটে আমরা একটা লিগ্যাল একটা সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে পারবো, সেই জায়গাটা আমরা বলছি। ভলান্টারি প্রোগ্রামের যে সার্ভিসটা এসছে সেটা আমি খুব সাপোর্ট করি, এবং ভলান্টারি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা এই দেশের সরকারের কাছে নিজেদেরকে পরিচিত করতে পারেন, এবং নিজেদেরকে পরিচিত করার মাধ্যমেই কিন্তু আসলে ওইটাও কিন্তু ইনোসেন্স দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তো আমি এখানে আমার যে ভাই ভলান্টারি প্রোগ্রামের কথা বললেন, আমি খুবই তার সাথে একমত, এবং আপনারা যদি অন্তত কনসুলেটের কাছে আসেন এবং দূতাবাসের কাছে, আমি নিশ্চিত যে এই বিষয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সেফ হোমের বিষয়টা এসছে,
সেফ হোমের বিষয়টাতে কিছু জটিলতা আছে, যেটা নিয়ে আমরা আসলে মন্ত্রণালয়ের সাথে কনসুলেট থেকে যোগাযোগ করেছিলাম। কিছু জায়গা আছে যেগুলো আসলে স্থানীয় আইনের বিষয় আছে এবং কিছু ভায়াবিলিটির বিষয় আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। এখনই আমি আপনাদেরকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কিন্তু এটা আমাদের আলোচনার ভিত্তিতে আছে। সর্বোপরি রাজা মল্লিক সাহেবের বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে, যে আসলে আমরা যদি দোষারোপ করতে থাকি যে আমরা যদি কনসুলেট যদি মনে করি কমিউনিটি কাজ করছে না, কমিউনিটি যদি মনে করে মিডিয়া কাজ করছে না, এবং কমিউনিটি এবং মিডিয়া যদি মনে করে কনসুলেট এবং দূতাবাস কাজ করছে না, তাহলে আসলে এটা কোনো সমাধান নেই। এটার কাজ করতে হবে সবাইকে মিলে একসাথে। আপনারা আসেন, যে কোনোভাবে হোক, মান্যবর রাষ্ট্রদূত মহোদয় আছেন, আমি জানি স্যার অত্যন্ত জনবান্ধব, এবং স্যার একটা কথা সবসময়ই বলেন যে স্যার একটা জিনিস ভেঙে দিতে চান, যে সরকারি কর্মকর্তা এবং আমরা যেটা যদি বলি খুব সহজ ভাষায় বলি সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা বোধহয় দেওয়াল আমরা সবসময় মনে করি, সেই দেওয়ালটা কিন্তু স্যার ভেঙে দিতে চান। তো সুতরাং আমার মনে হয় এই কথাটা স্যার অনেকবারই বলেছেন। তো সুতরাং আমার মনে হয় স্পিরিটের জায়গাটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে আমরা মনে হয় পারস্পরিক দোষারোপ না করি এবং আমরা এগিয়ে আসি। এবং পরিশেষে আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। মানবর বক্তব্য, মানবর মহোদয়ের মূল্যবান কথা সেগুলো আমরা শুনবো। সর্বোপরি আপনাদেরকে যেটা করতে হবে, এখানকার যে আমিরাতের যে সিটিজেন বা আমিরাতের যে বিভিন্ন রয়্যাল ফ্যামিলি বলি বা বিভিন্ন যে প্রভাবশালী, তাদের সাথে কিন্তু আপনাদের একটা সুসম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে হবে। আপনারা অনেকেই বলেছেন আমরা নিজেরাই প্রোগ্রাম করি, নিজেরাই মেজবান খাই, কিন্তু এর মধ্যে অন্য কেউ থাকে না, বিদেশিরা থাকে না, এই দেশের সরকার থাকে না। আপনারা এই দেশের সরকারের বা এই দেশের প্রভাবশালী যারা স্থানীয় আছে, অন্তত সেন্ট্রাল পর্যায়ে না হোক, যখন শারজাতে করছেন, শারজার যে স্থানীয় শারজা পুলিশের একজন, আপনি ইভেন হেডকে বলার দরকার নেই, বাট অন্তত মধ্যম সারির একজন কর্মকর্তাকে আপনাদের প্রোগ্রামে নিয়ে আসেন, তাকে ইনভলভ করুন, তাদের সাথে সুসম্পর্কটা গড়ে তুলেন, তাহলে কিন্তু সেটা দেখবেন যে অনেক উপকার করবে। তো যেটাকে বলা হয় মেইন স্ট্রিম, যে আমাদের যে সোসাইটি, সেই মেইন স্ট্রিম সোসাইটিদের সাথেও অবশ্যই নিজেদের মধ্যে থাকবেন, নিজেদের মধ্যে অনেক সামাজিক প্রোগ্রাম থাকবে, কিন্তু মেইন স্ট্রিমের সাথেও একটু নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেন। সেখানে যদি আমরা কোনো ধরনের প্রভাবকের ভূমিকা কাজ করতে পারি, আমরা অবশ্যই থাকবো। আমি একটু বক্তব্যটা দীর্ঘ করে ফেললাম, বাট আমি নিশ্চিত আপনারা আমাদের মানব রাষ্ট্রদূত স্যারের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা